সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসরে শুনতে চলেছেন হুমায়ুন আহমেদ রচিত আমার ছেলেবেলা বইটির ৬ষ্ঠ পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। সাহিত্য বাসর। বাবার অসংখ্য বাতিকের একটি হলো সাহিত্য বাতিক। মাসে অন্তত দুবার বাসায় সাহিত্য বাসর নামেই কি যেন হতো বলছি এই কারণে যে আমরা ছোটরা জানতাম না কি হতো। আমাদের প্রবেশ নিষিদ্ধ ছিল। সাহিত্য চলাকালীন আমরা হইচই করতে পারতাম না, উঁচু গলায় কথা বলতে পারতাম না, শব্দ করে হাসতেও পারতাম না। এর থেকে ধারণা হতো বসার ঘরে তাঁরা যা করছেন তা খুবই গুরুত্বপূর্ণ। পর্দার আড়ালে দাঁড়িয়ে একদিন খানিকটা শুনলাম। আমার কাছে পুরো ব্যাপারটা হাস্যকর বলেই মনে হলো। একজন খুব গম্ভীর মুখে একটা কবিতা পড়ল, অন্যরা তার চেয়েও গম্ভীর মুখে শুনল। তারপর কেউ বলল ভালো হয়েছে, কেউ বলল মন্দ। এই নিয়ে তর্ক বেঁধে গেল। নিতান্তই ছেলে মানুষই ব্যাপার। একদিন একজনকে দেখলাম রাগ করে তার লেখা কুচি কুচি করে ছিঁড়ে ফেলে দ্রুত ঘর থেকে বের হয়ে গেল। অমনি দুজন ছুটে গেল তাকে ধরে আনা হলো। বয়স্ক একজন মানুষ, অথচ হাউ মাউ করে কাঁদছে। কি অদ্ভুত কাণ্ড এখানে শেষ নয়। ছিঁড়ে কুচি কুচি করা কাগজ এরপর আঠা দিয়ে জোড়া লাগানো হতে লাগলো। সেই লেখা পড়া হলো। সবাই বলল অসাধারণ। এই হচ্ছে বাবার প্রাণপ্রিয় সাহিত্য বাসর। সারাটা জীবন তিনি সাহিত্য করে গেলেন। কতবার যে তিনি ঘোষণা করেছেন এবার চাকরি ছেড়ে দিয়ে পুরোপুরি সাহিত্যে মনোনিবেশ করবেন। চাকরি এবং সাহিত্য দুটো একসঙ্গে হয় না। ট্রাঙ্কে বোঝাই ছিল তার অসমাপ্ত পাণ্ডুলিপি, গল্প, কবিতা, নাটক, প্রবন্ধ, থরে থরে সাজানো। বাবার সাহিত্য প্রেমের স্বীকৃতি হিসেবে আমাদের বসার ঘরে বড় একটা বাঁধানো সার্টিফিকেট ঝোলানো, যাতে লেখা ফয়জুর রহমান আহমেদকে সাহিত্য সুধাকর উপাধিতে ভূষিত করা হয়েছে। এই উপাধি তাকে কারা দিয়েছে, কেন দিয়েছে, কিছুই এখন মনে করতে পারছি না। শুধু মনে আছে বাঁধানো সার্টিফিকেটটির প্রতি বাবার মমতার অন্ত ছিল না। বাবার মৃত্যুর পর তার সমাধি ফলকে আমি এই উপাধি এবং শোক গাথায় রবীন্দ্রনাথের 2 লাইন কবিতা ব্যবহার করি। দূর দূরান্ত থেকে কবি সাহিত্যিকদের হঠাৎ আমাদের বাসায় উপস্থিত হওয়া ছিল আরেক ধরনের ঘটনা। বাবা এদের কাউকে নিমন্ত্রণ করে আনাতেন না, তার সামর্থ্য ছিল না। তিনি যা করতেন তা হচ্ছে মানি অর্ডার করে তাদের নামে 5 টাকা বা 10 টাকা পাঠিয়ে কুপনে লিখতেন, জনাব, আপনার ... কবিতাটি ... পত্রিকার ... সংখ্যায় পড়িয়া মনে বড় তৃপ্তি পাইয়াছি। উপহার হিসেবে আপনাকে সামান্য কিছু অর্থ পাঠাইলাম। উক্ত অর্থ গ্রহণ করিলে চিরকৃতজ্ঞতা পাশে আবদ্ধ থাকিব। ইতি প্রতিভামুগ্ধ ফয়জুর রহমান আহমেদ, সাহিত্য সুধাকর। ওই কবি নিশ্চয়ই তার কাব্যের জন্য নানান প্রশংসা বাক্য শুনেছেন, কিন্তু মানি অর্ডারের টাকা পাওয়ার ব্যাপারটা না ঘটারই কথা। প্রায় সময়ই দেখা যেত আবেগে অভিভূত হয়ে যশোর বা ফরিদপুরের কোনো কবি বাসায় উপস্থিত হয়েছেন। এমনিভাবে উপস্থিত হলেন কবি রওশন ইজদানি। পরবর্তীকালে তিনি খাতিমুন নবিউন গ্রন্থ লিখে আদমজী পুরস্কার পান। যখনকার কথা বলছি তখন তার কবি খ্যাতি তেমন ছিল না। আমার পরিষ্কার মনে আছে, লুঙ্গি পরা ছাতা হাতে এক লোক রিক্সা থেকে নেমে ভাড়া নিয়ে রিক্সাওয়ালার সঙ্গে তুমুল তর্ক জুড়ে দিয়েছেন। জানলাম ইনি বিখ্যাত কবি রওশন ইজদানি। আমাদের বলে দেয়া হলো যেন হইচই না করি, চিৎকার না করি। ঘরে একজন কবি বাস করছেন, কবিতা লেখার মুডে থাকলে সেই মুডের ক্ষতি হবে। দেখা গেল কবি সারা গায়ে সরিষার তেল মেখে রোদে গা মেলে পড়ে রইলেন। আমাকে ডেকে বললেন, এই, মাথা থেকে পাকা চুল তুলে দে। কবি সাহিত্যিকরা আলাদা জগতে বাস করেন। মানুষ হিসেবে তারা অন্যরকম বলে যে প্রচলিত ধারণা আছে, কবি রওশন ইজদানিকে দেখে আমার মনে হলো ওই ধারণা ঠিক না। তারা 8-10টা মানুষের মতোই, আলাদা কিছু না। আমার আদর যত্নে, খুব সম্ভব পাকা চুল তোলার দক্ষতায় সন্তুষ্ট হয়ে তিনি আমাকে একদিন ডেকে বললেন,
খাতা কলম নিয়ে আয়, তোকে কবিতা লেখা শিখিয়ে দিই। আমি কঠিন গলায় বললাম, আমি কবিতা লেখা শিখতে চাই না। তিনি বিস্মিত হয়ে বললেন, তাহলে কি শিখতে চাস? কিছুই শিখতে চাই না। আসলেই তাই। শৈশবে কারুর কাছ থেকে আমি কিছুই শিখতে চাইনি, এখনো চাই না। অথচ আশ্চর্য, আমার চারপাশে যারা আছেন তারা ক্রমাগত আমাকে শেখাতে চান। অর্থনীতি, সমাজনীতি, দর্শন, ভাষা এবং বাংলা বানানের শিক্ষকরা আমার চারপাশে আছেন। পণ্ডিত ব্যক্তি থেকে শুরু করে 18-19 বছরের তরুণী সবাই আমার শিক্ষক, সবাই আমাকে শেখাতে চান। হয়তো ভালোবাসা থেকেই চান, কিন্তু আমার কিছুই শিখতে ইচ্ছা করে না, জানতে ইচ্ছা করে না। জানবার কথা নামের একটি বই শৈশবেই ছিঁড়ে কুচি কুচি করে ফেলেছিলাম এই কারণেই। পদ্ম পাতার জল। আমাদের পাশের বাসায় থাকতো নাদু দিলুরা। তারাও আমাদের মতোই অল্প আয়ের বাবা মার পুত্রকন্যা। সবাই একসঙ্গে ধুলো মাটিতে গড়াগড়ি করে বড় হচ্ছি। ওমা, একদিন শুনে ওরা বড় লোক হয়ে গেছে। দেখতে দেখতে ওদের কাপড় চোপড় পাল্টে গেল, কথাবার্তার ধরন ধারণও বদলে গেল। এখন আর ওরা দাঁড়িয়া বান্দা কিংবা চি বুড়ি খেলার জন্যে আমাদের কাছেই আসে না। ঈদ উপলক্ষে ওরা নতুন জামা কাপড় তো পেলই, সেই সঙ্গে পেল ট্রাইসাইকেল। ট্রাইসাইকেলটি শিশু মহলে বিস্ময়ের সৃষ্টি করল। আমিও এর আগে এই জিনিস দেখিনি। কি চমৎকার ছোট্ট একটা রিক্সা, এর মধ্যে আবার বেলও আছে, টুং টুং করে বাজে। এ বিস্ময়কর বাহনটিতে একবার শুধু চড়তে পারার দুর্লভ সৌভাগ্যের জন্যে আমি তখন আমার সমস্ত পৃথিবী দিয়ে দিতে পারি। চেষ্টা করে বিফল হলাম। সব সময় নাদু দিলুর সঙ্গে একজন কাজের মেয়ে থাকে। কাছে গেলেই সে খ্যাক করে ওঠে। হাত দিয়ে একটু দেখার অনুমতি চাইলাম, সেই অনুমতিও পাওয়া গেল না। আমরা শিশুরা সমস্ত কাজকর্ম ভুলে ট্রাইসাইকেল ঘিরে গোল হয়ে বসে রইলাম। অনেক চিন্তা করে দেখলাম, ট্রাইসাইকেল কেনার কথা বাবাকে কি বলা যায়? মনে হলো সেটা ঠিক হবে না। বাবার তখন চরম আর্থিক সমস্যা যাচ্ছে। তার সবচেয়ে আদরের ছোট বোন অসুস্থ। সেই বোনের চিকিৎসার যাবতীয় ব্যয়ভার তার বহন করতে হচ্ছে। ঈদে আমরা ভাই বোনেরা কোনো কাপড় চোপড় পাইনি। শেষ মুহূর্তে বাবা আমাদের 3 ভাই বোনকে 3টা প্লাস্টিকের চশমা কিনে দিলেন, যা চোখে দিলে আশেপাশের জগৎ নীল বর্ণও ধারণ করে। কাপড় না পাওয়ার দুঃখ রঙিন চশমায় ভুললাম। তার চেয়েও বড় কথা, দিলু এই চশমার বিনিময়ে আমাকে তার ট্রাইসাইকেল খানিকটা স্পর্শ করার দুর্লভ সুযোগ দিল। সে বড়ই আনন্দময় অভিজ্ঞতা। যতই দিন যেতে লাগলো, এদের রমরমা সমসমা বাড়তেই লাগলো। শুনলাম তাদের জন্যে বিশাল 2তলা বাড়ি তৈরি হচ্ছে। বাড়ি তৈরি না হওয়া পর্যন্ত কোনো রকমে কষ্টে সৃষ্টে এখানেই থাকবে। এর মধ্যে এই 2 ভাই বোনের জন্মদিন হলো। জন্মদিন বলে যে একটা ব্যাপার আছে, আমার তা জানা ছিল না। এই দিনে উৎসব হয়, খানাদানা হয়, উপহার নিয়ে লোকজন আসে। এসব কে জানত? আমরা অভিভূত। শেফু একদিন বাবাকে গিয়ে বলল, আমার জন্মদিন করতে হবে। বাবা খানিকক্ষণ তার দিকে তাকিয়ে থেকে বললেন, ঠিক আছে মা, করা হবে, কিন্তু শুধুই একবার। এই উৎসব আমি দ্বিতীয়বার করব না। তোমরা বড় হবার চেষ্টা করো, অনেক বড়, যাতে সারা দেশের মানুষ তোমাদের জন্মদিনের উৎসব করে, বাবা মার করতে না হয়। শিফু বলল সে প্রাণপণ চেষ্টা করবে বড় হবার। আমি দেখলাম সুযোগ ফসকে যাচ্ছে। শুধু শেফুর জন্মদিন হবে, আমার হবে না, এ কেমন কথা? আমি গম্ভীর গলায় বললাম, বাবা, আমিও খুব বড় হবার চেষ্টা করব, আমারও জন্মদিন করতে হবে। বাবা বললেন, আচ্ছা, তোমারও হবে। শুধু ইকবাল ঘোষণা করলো সে বড় হতে চায় না, ছোটই থাকতে চায়, তার জন্মদিন লাগবে না। আমরা গভীর আগ্রহে অপেক্ষা করছি। নভেম্বরের 9 তারিখ শেফুর জন্মদিন। দেখতে দেখতে 9 তারিখ এসে পড়ল। আমরা খুব উদ্বিগ্ন হয়ে লক্ষ্য করলাম, এই উপলক্ষে কাউকে বলা হলো না।
বাবা বললেন, আমরা নিজেরা উৎসব করব, কাউকে বলবো না। পায়েস ছাড়া অন্য কোনো খাদ্যদ্রব্য তৈরি হলো না। আমাদের মন ভেঙে গেল। সন্ধ্যার পর জন্মদিনের উৎসব শুরু হলো। বাবা বীর পুরুষ কবিতা আবৃত্তি করলেন। প্রাণেশ কাকু 3টা গান গাইলেন। পায়েস খাওয়া হলো। তারপর বাবা ছোট্ট একটা বক্তৃতা দিয়ে শেফুর হাতে একটা উপহারের প্যাকেট তুলে দিলেন। সেই উপহার দেখে আমাদের সবার বিস্ময়ে বাকরোধ হয়ে গেল। আমার দরিদ্র বাবা খুবই দামি উপহার কিনেছেন। চীনে মাটির চমৎকার খেলনা টি সেট, যা দেখলে এ কালের শিশুদেরও চোখ কপালে উঠে যাবার কথা। বাবা বললেন, পছন্দ হয়েছে মা? শেফু কাঁদতে কাঁদতে বলল, এত সুন্দর জিনিস সে তার জীবনে দেখেনি। আনন্দে সারা রাত সে ঘুমাতে পারল না। বারবার বিছানা থেকে উঠে গিয়ে দেখে টি সেটটা ঠিকঠাক আছে কিনা। সে রাতে আমি নিজেও উদ্বেগে ঘুমোতে পারলাম না। আর মাত্র 3 দিন পর আমার জন্মদিন। না জানি কি অপেক্ষা করছে আমার জন্যে। গোপন সূত্রে খবর পেলাম আমার জন্যে 10 গুণ ভালো উপহার অপেক্ষা করছে। খবর দিলেন মা। মার খবর খুবই নির্ভরযোগ্য। জন্মদিন এসে গেল। গান, কবিতা আবৃত্তির পালা শেষ হবার পর আমার হাতে উপহারের প্যাকেট তুলে দেয়া হলো। প্যাকেট খুলে দেখি একটা বাঁধানো ফ্রেমে দীর্ঘ একটি কবিতা। বাবা ছেলের জন্মদিন উপলক্ষে একটি কবিতা লিখে ফ্রেমে বাঁধিয়ে নিয়ে এসেছেন। কবিতার প্রথম 2টি চরণ, 7টি বছর গেল পর পর আজিকে পড়িছ আটে, তব জন্মদিন নয়তো মলিন ভয়ালো বিশ্বহাটে। বাবা খুবই আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলেন, কিরে, উপহার পছন্দ হয়েছে? অনেক কষ্টে কান্না চাপা দিয়ে বললাম, হ্যাঁ। তোর মুখ দেখে মনে হচ্ছে পছন্দ হয় নাই। আমি চুপ করে রইলাম। বাবা খানিকক্ষণ শান্ত চোখে আমার দিকে তাকিয়ে থেকে বললেন, এই উপহার এখন তোর কাছে সামান্য মনে হচ্ছে। এমন একদিন আসবে যখন আর সামান্য মনে হবে না। বাবা কবি ছিলেন না। হৃদয়ের তীব্র আবেগ প্রকাশের মাধ্যম হিসেবে তিনি কবিতার আশ্রয় নিয়েছেন। তার অতি আদরের ছোট বোনের মৃত্যুর পর তিনি কাঁদতে কাঁদতে কবিতা লিখতে বসেছেন। চোখের জলে লেখা দীর্ঘ কবিতা হয়তো শুদ্ধতম কবিতা হয়নি, কিন্তু যে আবেগের তাড়নায় কলম হাতে নিয়েছিলেন সেই আবেগে কোনো খাত ছিল না। বাবার কাছ থেকে প্রথম শিখলাম, মনের তীব্র ব্যথা কমানোর একটি উপায় হচ্ছে কিছু লেখা, যে লেখা ব্যক্তিগত দুঃখকে ছড়িয়ে দেয় চারদিকে। বাবা হচ্ছেন আমার দেখা প্রথম কবি। আমার দেখা দ্বিতীয় কবি হচ্ছেন আমার বড় মামা ফজলুল করিম। তিনিও আমাদের বাসায় থাকতেন এবং এমবি কলেজে আইএ পড়তেন। আমার মেজো চাচা যেমন প্রতি বছর পরীক্ষা দিয়ে ফেল করতেন, বড় মামা ফেল করতেন পরীক্ষা না দিয়ে। পরীক্ষা না দেবার চমৎকার সব যুক্তি বের করতেন। এই সব যুক্তিতে অতি সহজেই মাকে কাবু করে ফেলতেন। পরীক্ষার আগের দিন খুব মুখ গম্ভীর করে বলতেন, বুবু, এই বছরও পরীক্ষা দেব না বলে সিদ্ধান্ত নিয়েছি। কেন, এই বছর আবার কি হলো? গত বছর পাশের হার বেশি ছিল, কাজেই এই বছর কম হবে। পরীক্ষা দিলে ফেল করতে হবে। আগামী বছর চেষ্টা চালাবো ইনশাল্লাহ। এ বছর পরীক্ষাটা দে, পাস ফেল পরের ব্যাপার। আরে না, পরীক্ষা দিয়ে এনার্জি লস করার কোনো মানে হয় না। বলাই বাহুল্য, পরের বছর তিনি পরীক্ষা দেন না, কারণ রুটিন খুব খারাপ হয়েছে, গ্যাপ কম। তবুও দিতেন, কিন্তু এনার্জি লসের ভয়ে দিচ্ছেন না। বড় মামা সব এনার্জি জমা করে রাখলেন এবং শুভক্ষণে পুরো এনার্জি নিয়ে জনৈকা তরুণীর প্রেমে পড়ে গেলেন। প্রেমের আবেগে কবিতার পর কবিতা বের হতে লাগলো। আমার উপর দায়িত্ব পড়ল এই সব কবিতা যথাস্থানে পৌঁছে দেবার। আমি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে সেই দায়িত্ব পালন করে যেতে লাগলাম। তরুণীর বিয়ে হয়ে যাওয়ায় প্রেমে ভাটার টান ধরল।
গোটা 50 বিরহের কবিতা লিখে বড় মামা হৃদয় যাতনা কমালেন। মজার ব্যাপার হচ্ছে, বড় মামার সেই সব কবিতা কিন্তু বেশ ভালো ছিল বলে আমার ধারণা। তিনি এইসব কবিতা প্রকাশ করার ব্যাপারে কোনো রকম আগ্রহ দেখাননি, কিংবা পরবর্তী সময়ে কবিতা লেখার চেষ্টাও করেননি। তার ভাবটা এরকম, এইসব কবিতা তিনি শুধু দুজনের জন্যেই লিখেছেন, তৃতীয় কারোর জন্যে নয়। আমি নিজে নানাভাবে বড় মামার কাছেই ঋণী। গল্প বলে মানুষকে মন্ত্রমুগ্ধ করে ফেলার দুর্লভ ক্ষমতা তার ছিল। তার এই ক্ষমতা আমাকে বারবার বিস্মিত করত। একই গল্প যখন বড় মামার কাছে শুনতাম, তখন অন্যরকম হয়ে যেত। এর কারণ বুঝতে পারতাম না, তবে কারণ নিয়ে ভাবতাম এটা মনে আছে। জীবনের প্রথম ছবি আঁকা তার কাছ থেকেই শিখি। তিনি হাতি আঁকার চমৎকার একটা সহজ কৌশল শিখিয়ে দিলেন। এই কৌশলে আমি 3000-এর মতো হাতি 1 মাসের মধ্যে এঁকে ফেলি। বাড়ির সাদা দেয়াল পেন্সিলে আঁকা হাতিতে হাতিময় হয়ে যায়। তার একটা সাইকেল ছিল, সারা দিন সাইকেলে করে ঘুরতেন। মাঝে মাঝে আমাকে পেছনে বসিয়ে বেড়াতে বের হতেন। সাইকেল চলতো ঝড়ের গতিতে। এই সাইকেল বড় মামার প্রতিভার স্পর্শ পেয়ে একদিন মোটর সাইকেল হয়ে গেল। যখনই সাইকেল চলে ভটভট শব্দ হয়, লোকজন অবাক হয়ে তাকায়। দেখতে সাইকেল, অথচ শব্দ হচ্ছে মোটর সাইকেলের। ব্যাপারটা কি? ব্যাপার কিছুই না। 2 টুকরো শক্ত পিচবোর্ড সাইকেলের সঙ্গে এমনভাবে লাগানো যে চাকা ঘোরা মাত্র স্পোকের সঙ্গে পিচবোর্ডের ধাক্কা লেগে ভটভট শব্দ হয়। শিশুরা প্রতিভার সবচেয়ে বড় সমাজদার। আমরা বড় মামার প্রতিভার দীপ্তি দেখে বিস্মিত। আমাদের বিস্ময়ে আকাশ স্পর্শ করল যখন তিনি হাঙ্গার স্ট্রাইক শুরু করলেন। হাঙ্গার স্ট্রাইকের কারণ মনে নেই, শুধু মনে আছে দরজার গায়ে বড় বড় করে লেখা, আমরণ অনশন, নীরবতা কাম্য। তিনি একটা খাটে শবাসনের ভঙ্গিতে শুয়ে আছেন। বাবা পুরো ব্যাপারটায় মজা পেয়ে খুব হাসাহাসি করছেন। বড় মামা তাতে মোটেই বিচলিত হচ্ছেন না। তার হাঙ্গার স্ট্রাইক ভাঙানোর কোনো উদ্যোগ নেওয়া হলো না। 1 দিন কাটলো, 2 দিন কাটলো, 3য় দিনও পার হলো। তখন সবার টনক নড়ল। মা কান্নাকাটি শুরু করলেন। বাড়িতে টেলিগ্রাম গেল। 4র্থ দিন সন্ধ্যায় বড় মামা 1 গ্লাস শরবত খেয়ে অনশন ভঙ্গ করলেন এবং গম্ভীর গলায় ঘোষণা করলেন, এদেশে থাকবেন না। কোনো ভদ্রলোকের পক্ষে এদেশে থাকা সম্ভব নয়। তিনি বিলেত যাবেন। তখন বিলেত যাওয়া খুব সহজ ছিল। দলে দলে সিলেটিরা বিলেত যাচ্ছে। মামারও পাসপোর্ট হয়ে গেল। 3টি নতুন স্যুট বানানো হলো। মামা স্যুট পরে ঘোরাফেরা করেন। আমরা মুগ্ধ বিস্ময়ে দেখি। কাঁটা চামচ দিয়ে ভাত মাছ খান। দেখতে বড় ভালো লাগে। শেষ পর্যন্ত বিলেত যাওয়া হলো না। মামা বললেন, আরে দূর দূর, দেশের উপর জিনিস নাই। বিদেশে গিয়ে আমি ঘাস কাটবো নাকি? আমি ভালোই আছি। বাবা বিস্মিত হয়ে বললেন, তুমি তাহলে যাচ্ছ না? জি না। কি করবে কিছু ঠিক করেছ? আইএ পরীক্ষা দেব। এবার উড়া উড়া শুনেছি ম্যাক্সিমাম পাশ করবে। পরীক্ষা অবশ্য দিলেন না, কারণ পরীক্ষার আগে আগে খবর পেলেন এইবার কোয়েশ্চেন খুব টাফ হবে। গতবার ইজি হয়েছিল, এইবার টাফ। টাফ কোয়েশ্চেনে পরীক্ষা দেওয়ার কোনো মানে হয় না। তিনি একটা ক্যারাম বোর্ড কিনে ফেললেন। মামা এবং চাচা দুজনে মিলে গভীর রাত পর্যন্ত টুকুস টুকুস করে ক্যারাম খেলেন। বড় সুখের জীবন তাদের। আমার জীবনও সুখের, কারণ বাসার প্রধান শাসক বাবা অনুপস্থিত। তিনি প্রমোশন পেয়ে পুলিশ ইন্সপেক্টর হয়েছেন। তাকে বদলি করা হয়েছে দিনাজপুরের জগদলে। সে সময় বর্ডার রক্ষার দায়িত্ব ছিল পুলিশের উপর। বাবা চলে গেলেন বর্ডারে। আমার পূর্ণ স্বাধীনতা, কারোরই কিছু বলার নেই। সে সময় দেশে বড় ধরনের খাদ্যাভাব দেখা দিল। ভয়াবহ অবস্থা। হাজার হাজার মানুষ খাবারের সন্ধানে শহরে জড়ো হয়েছে। থালা হাতে বাড়ি বাড়ি ঘুরছে। সিলেট শহরে অনেকগুলি লঙ্গরখানা খোলা হলো।
লঙ্গরখানায় বিরাট ডেকচিতে খিচুড়ি রান্না হয়। ক্ষুধার্ত মানুষদের একবেলা খিচুড়ি খাওয়ানো হয়। আমি মন্ত্রমুগ্ধের মতো ওদের খাওয়া দেখি। কলার পাতা কেটে লাইন ধরে সবাই বসে। প্রত্যেকের পাতায় 2 হাতা করে খিচুড়ি দেয়া হয়। কত আনন্দ, কত আগ্রহ নিয়েই না তারা সেই খিচুড়ি খায়। ওদের আনন্দে ভাগ বসানোর জন্যেই হয়তোবা এক দুপুরে কলার পাতা নিয়ে ওদের সঙ্গে বসে গেলাম। সেই খিচুড়ি অমৃতের মতো লাগলো। এরপর থেকে রোজই দুপুরবেলায় লঙ্গরখানায় খেতে যাই। একদিন বোনকেও নিয়ে গেলাম। সেও মহানন্দে কলার পাতা নিয়ে আমার সঙ্গে বসে গেল। খাওয়ার মাঝামাঝি পর্যায়ে এক ভদ্রলোক বিস্মিত হয়ে আমাদের 2 ভাই বোনের সামনে এসে দাঁড়ালেন। কণ্ঠে রাজ্যের বিস্ময় নিয়ে বললেন, এরা কারা? ধরা পড়ে গেলাম। কানে ধরে আমাদের দুজনকে বাসায় নিয়ে যাওয়া হলো। আমার মা ক্রমাগত কাঁদতে লাগলেন। লঙ্গরখানায় খাওয়ার অপমানে তার নাকি মাথা কাটা যাচ্ছে। লঙ্গরখানায় আমি পাতা পেতে খেয়েছি, এতে লজ্জিত বা অপমানিত হবার কি আছে তা আমি ওই দিন বুঝতে পারিনি, আজও পারি না। নিঃসন্তান গনি চাচার জীবনে এই সময় একটা বড় ঘটনা ঘটল। এক ভিখিরি মা ছেলে কোলে নিয়ে এসেছে ভিক্ষা করতে। ফুটফুটে ছেলে। গনি চাচার ছেলেটাকে বড়ই পছন্দ হলো। তিনি প্রস্তাব দিলেন ছেলেটাকে তিনি আদর যত্নে বড় করবেন। তার বিনিময়ে ভিখিরি মা 10 টাকা পাবে, কিন্তু কোনো দিন এই ছেলেকে তার ছেলে বলে দাবি করতে পারবে না। মা রাজি হয়ে গেল। এই ঘটনা আমার মনে বড় ধরনের ছাপ ফেলে। এখনো চোখের সামনে স্পষ্ট দেখি ভিখিরি মা মুখ কালো করে ঘরের বারান্দাতে বসে আছে। গনি চাচার স্ত্রী তার ছেলে কোলে বারান্দায় এসে ধমকাচ্ছেন, কি চাও তুমি? তোমাকে না বলেছি কখনো আসবে না, কেন এসেছ? ব্যথিত মা করুণ চোখে ছেলের দিকে তাকিয়ে উঠে চলে যাচ্ছে। ভিখিরিনীর হাত থেকে বাঁচার জন্যে গনি চাচা কয়েকবার বাড়ি বদল করলেন। কোনো লাভ হলো না। যেখানেই যান সেখানেই মা উপস্থিত হয় এবং সারাদিন বারান্দায় বসে থাকে। শেষটায় গনি চাচা চেষ্টা চরিত্র করে সিলেট থেকে বদলি হয়ে গেলেন মৌলভীবাজার। হতদরিদ্র মার হাত থেকে ছিনিয়ে নিলেন একটি শিশু। আমার তখন বয়স অল্প, খুবই অল্প, পৃথিবীর জটিলতা বোঝার বয়স নয়। তবুও মনে হলো এটা অন্যায়, খুব বড় ধরনের অন্যায়। এ ভিখিরিনীর মার সঙ্গে মাঝে মাঝে আমার দেখা হতো। আমি তার পেছনে পেছনে হাঁটতাম। বিড়বিড় করে সে নিজের মনে কথা বলতো, নিজের দুপাশে থুতু ফেলতে ফেলতে এগুতো। হয়তো তার মাথা খারাপ হয়েছিল। একজন ভিখিরিনীর মাথা খারাপ হওয়া এমন কোনো বড় ঘটনা নয়। জগৎ সংসারের তাতে কিছুই যায় আসে না। পৃথিবী চলে তার নিজস্ব নিয়মে। সেসব নিয়ম জানার জন্যে এক ধরনের ব্যাকুলতা আমার মনের মধ্যে তৈরি হয়েছিল। অনেক ধরনের প্রশ্ন আসতো মনে, কাউকে করতে পারতাম না। প্রশ্নগুলির উত্তর নিজের মনেই খুঁজতে হতো। মৃত্যুর পর মানুষ কোথায় যায়, এই প্রশ্নটা একদিন মনে এলো। ভালো মানুষরা যায় বেহেশতে, খারাপরা যায় দোজখে। এই সহজ উত্তর মনে ধরল না। মনে হলো উত্তর এত সহজ নয়। মৃত্যু সম্পর্কিত জটিল প্রশ্নটি মনে আসার কারণ আছে একটা। কারণটা বলি। একদিন সিলেট সরকারি হাসপাতালের সামনে দিয়ে আসছি। হঠাৎ দেখি নর্দমায় একটি মৃতদেহ পড়ে আছে। লোকজন ভিড় করে দেখছে। কৌতূহল মিটে গেলে চলে যাচ্ছে। আমিও দেখতে গেলাম। মৃতদেহ দেখে আমার শরীর কাঁপতে লাগলো। কারণ মৃত মানুষটির ঠোঁটে হাসি। তার চোখ বন্ধ, কিন্তু হাসির ভঙ্গিতে ঠোঁট বেঁকে আছে। দেখে মনে হয় কোনো একটা মজার ঘটনায় চোখ বন্ধ করে হাসছে সে। আমার বুকে ধক করে ধাক্কা লাগলো। দৌড়ে পালিয়ে এলাম। মৃতদেহটির হাসি হাসি মুখের ছবি নিজের মন থেকে কিছুতেই মুছতে পারলাম না। বিকেলে আবার দেখতে গেলাম। মৃতদেহ আগের জায়গাতেই আছে। তার মুখের হাসিরও কোনো হেরফের হয়নি। পরদিন আবার গেলাম। লাশ সরানো হয়নি, তবে মুখের হাসি আর চোখে পড়ল না। অসংখ্য লাল পিঁপড়ায় সারা শরীর ঢাকা। লোকটির গায়ে যেন লাল রঙের একটা চাদর।
খুব ইচ্ছা করল চাদর সরিয়ে তার মুখটি আরেকবার দেখি দেখি এখনো কি সেই মুখে হাসি লেগে আছে। আমি বাসায় ফিরলাম কাঁদতে কাঁদতে। বাসায় ফিরেই শুনি বাবার চিঠি এসেছে, আমরা সিলেটে আর থাকব না, চলে যাব দিনাজপুর, জায়গাটার নাম জগদল। মৃত মানুষটির কথা আর মনে রইল না, আনন্দে লাফাতে লাগলাম। মৃত লোকটির কথা আর মনে রইল না বলাটা বোধহয় ঠিক হলো না, মনে ঠিকই রইল, তবে চাপা পড়ে গেল। একমাত্র শিশুরাই পারে সব ঘটনা সহজ ভঙ্গিতে গ্রহণ করে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে। তারা একটি স্মৃতি থেকে অতি দ্রুত চলে যেতে পারে অন্য স্মৃতিতে। সব আলাদা আলাদা রাখা, ঢাকনা দিয়ে রাখা। মাঝে মাঝে ঢাকনার মুখ তুলে দেখে নেয় সব ঠিকঠাক আছে কিনা। কোনো কিছুই সে নষ্ট করতে বা ফেলে দিতে রাজি না। কষ্টকর স্মৃতি মুছে ফেলার আপ্রাণ চেষ্টা আমি শুধু বড়দের মধ্যেই দেখি, শিশুদের মধ্যে দেখি না।